ঢাকার আকাশে সূর্যটা তখন মাঝ বরাবর দাঁড়িয়ে, চারপাশে মসজিদ থেকে বেরিয়ে আসা মানুষ, কেউ হাতে জুতো, কেউ হাতে শিশুর হাত। দূরের শিরিষ গাছে কিচিরমিচিরে মিশে আছে কোনো এক অচেনা উত্তেজনা। কিন্তু শহরের এক কোনায় 6 তলায় একটা পুরনো ভবনের ছাদে দাঁড়িয়ে আছে একজন তরুণ, আরিফ। তার হাতে ধরা একটা পুরনো বই, ইরানের বিপ্লব ও খামেনি। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে সে এক অদ্ভুত ভাবনায় ডুবে যায়, কিভাবে একজন মানুষ, একমাত্র মানুষ, একটি জাতিকে পরিবর্তনের পথে হাঁটাতে পারে। আরিফের চোখ ধীরে ধীরে ঘোলাটে হয়ে আসে। তার কল্পনায় স্পষ্ট হয়ে ওঠে আরেকটা মুখ, প্রফেসর মোহাম্মদ ইউনুস, একজন অর্থনীতিবিদ, শান্তির দূত, কিন্তু তার চোখে এখন তিনি একজন সম্ভাব্য সুপ্রিম লিডার, বাংলাদেশের নতুন খামেনি। সে তার মোবাইল ফোন বের করে ইউটিউবে খোঁজ নেয়, ইউনুসকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র চালায়। ভিডিওটি শুরু হয়েছে 2024 সালের 5ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে আরেকটি স্বাধিকার, আরেকটা জন্ম। রাস্তায় তখন টিয়ার গ্যাস, গুলির শব্দ, বিক্ষোভকারীদের গলা ফাটানো স্লোগান, গণতন্ত্র চাই, ভারতীয় হস্তক্ষেপের অবসান চাই, নতুন বাংলাদেশ চাই। সেদিন শুধু রাস্তায় নামা নয়, সেদিন ছিল একটি জাতির আত্মার জেগে ওঠা। অর্ধমরা গণতন্ত্রে প্রাণ সঞ্চার করতে তরুণ তরুণীরা বুক পেতে দিয়েছিল গুলির সামনে। বিশ্ববিদ্যালয়ের মাঠে মাঠে, জেলার শহরগুলোর মোড়ে মোড়ে, পাটকলের সামনে, গ্রামীণ হাটে একই সুর, পরিবর্তন চাই। 3 দশকের একনায়কতান্ত্রিক শাসনের পতন। ছাত্র, তরুণ, শ্রমজীবী, নারী সবাই মিলে লিখেছিল একটি নতুন অধ্যায়। ক্ষমতার গদি ভেঙে পড়েছিল, কিন্তু সেই বিপ্লবের কয়েক মাস পরই যেন ফের সেই পুরনো রাজনীতির ভূত ফিরে আসে। ক্ষমতার লোভ, দলে দলে ভাঙন, ক্ষুদ্র স্বার্থে জাতির স্বপ্ন বিলীন হয়ে যাওয়ার ভয়। আর সেই শূন্যতায় একটা নাম যেন নিঃশব্দে মাথা তুলে দাঁড়ায়, প্রফেসর মোহাম্মদ ইউনুস। আরিফ বই বন্ধ করে ভাবে, নেতৃত্ব এখন কেবল দেশ চালানো নয়, বরং সময়কে চালানোর মতো দূরদর্শী ক্ষমতায় থাকা চাই। নেতৃত্ব মানে শুধু প্রশাসনিক দক্ষতা নয়, নেতৃত্ব মানে জাতির স্বপ্নের ভাষা বুঝতে পারা, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সাহস থাকা। আজকাল সবাই রাজনীতি করে, কিন্তু খুব কম মানুষ সময়কে বদলে দিতে চায়। আর ডক্টর ইউনুস ঠিক সেই বিরল ব্যতিক্রম। এই জাতির একজন পথ প্রদর্শক দরকার, যে দল নয়, জাতিকে স্বপ্ন দেখাবে। আর ইউনুস ঠিক সেই পথেই হাঁটছেন। খামেনির মতো তিনিও কোনো দপ্তরের প্রতি আগ্রহী নন, তবু তার কথায়, তার উপস্থিতিতে নৈতিক শৃঙ্খলা তৈরি হয়। 2025 সালের ঈদ স্মরণকালের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী। বাজারে চাঁদাবাজি নেই, সিন্ডিকেট ভাঙা হয়েছে। বিনিয়োগ বোর্ডে মেধাবীদের বসিয়ে প্রমাণ দিয়েছেন দক্ষতা আর সততা একসঙ্গে চলতে পারে। আর ছাত্ররা, তারা তো তাকে নেতা বলেই মানে না, বলছে ইনি আমাদের অভিভাবক। 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ যেন ছিল ভারতের করাদো রাজ্য। চুক্তির নামে শোষণ, সহযোগিতার নামে অধিকার হরণ আর বন্ধুত্বের নামে গোলামির অশুভ এক চক্রে ঘুরছিল দেশের পররাষ্ট্রনীতি। কোনো সরকারই সাহস করেনি চোখে চোখ রেখে কথা বলার। ভারতের চাপ আসত, জলপাইগুড়ি থেকে টেকনাফ পর্যন্ত দেশ জুড়ে নীরবতা থাকত। তিস্তা চুক্তি ঝুলে থাকত বছরের পর বছর। সীমান্তে গুলিতে মরত বাংলাদেশি নাগরিক, অথচ রাষ্ট্রীয় কণ্ঠে থাকত এক ধরনের হীনমন্যতা। ট্রানজিট, ট্রেড ও ট্রিটির নামে ভারতের একচেটিয়া আধিপত্যকে গিলতে হতো বাংলাদেশের জনগণকে। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর যেন হাওয়া বদলে গেল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি পেল নতুন ভাষা, সম্মানহীন বন্ধুত্ব মানে গোলামি, আর সেই গোলামির জিঞ্জির তিনি ছুঁড়ে ফেলেছেন জনতার সামনে দাঁড়িয়ে। তার প্রথম বক্তৃতাতেই তিনি বলেছিলেন, বন্ধুত্ব হবে, তবে সম্মানের ভিত্তিতে, নয়তো নয়। সেই কণ্ঠে ছিল সাহস, ছিল যুক্তি, ছিল ইতিহাসের ডাক। ভারতও টের পায় এ আর আগের বাংলাদেশ নয়। ইউনুসের নেতৃত্বে জন্ম নিয়েছে এক নতুন জাতিসত্তা, যার কণ্ঠে আত্মমর্যাদার আগুন। আজকের বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলে। মোদীকে নিয়মিত তটস্থ থাকতে হয় এই নেতার আচরণ বুঝতে। সীমান্তে বিএসএফ এর গুলি বন্ধ হয়েছে, কারণ বাংলাদেশ এখন শুধু প্রতিবাদ করে না, প্রতিরোধও গড়ে তোলে। গার্মেন্টস খাতে ভারতের একচেটিয়া চাপ মোকাবেলা করছে দেশীয় উদ্যোক্তারা। ট্রানজিট ইস্যুতে আর মাথা নিচু করে চুক্তি নয়, এখন শর্ত দিয়ে আলোচনা চলে। ইউনুস সরকারের পররাষ্ট্রনীতি এখন কৌশল ও নৈতিকতার সমন্বয়ে গড়া। ঢাকার কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ এখন রিঅ্যাক্টিভ নয়, স্ট্র্যাটেজিক। তারা আগেই জানে ভারতের পরবর্তী চাল কি হতে পারে এবং তার জন্য প্রস্তুত থাকে। ভারতের অনেকগুলো মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক এই প্রথমবারের মতো ইউনুসকে নিয়ে স্পষ্ট ভাষায় লিখেছে, দিস ম্যান ইজ চেঞ্জিং দ্য সাউথ এশিয়ান অর্ডার। এমনকি দিল্লির এক মন্ত্রী ব্যক্তিগত কথোপকথনে বলেছেন, উই ক্যান নট টেম ঢাকা এনিমোর। ভারতের একঘেয়ে আধিপত্যবাদী নীতি এখন হোঁচট খাচ্ছে বাংলাদেশের সামনে। প্রফেসরের নেতৃত্বে বাংলাদেশ কেবল এক পায়ের উপর দাঁড়ানো দেশ নয়, বরং 2 পায়ে ভারসাম্য রেখে হাঁটে। চীন, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করে কৌশলগত বন্ধুত্ব গড়ে তুলেছে।
রিজার্ভ এই একটি শব্দ আজ বাংলাদেশের জাতীয় অহংকার। শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে যান তখন রিজার্ভ প্রায় শূন্য। ইউনূস সরকার দায়িত্ব নেওয়া মাত্র 1 বছরের মাথায় তা ছাড়াই $30 বিলিয়ন। ভারতের বাজারের উপর নির্ভরতা কমিয়েই ইউনূস দেশের শিল্প ও রপ্তানি খাতে বৈপ্লবিক সংস্কার এনেছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তৈরি হয়েছে বিশেষ ফান্ড, যা ভারতীয় দখলদার অর্থনীতির বিকল্প হিসেবে আত্মনির্ভরতা গড়ে তুলছে। বিদ্যুৎ খাতে ভারতীয় কোম্পানিগুলোর একচেটিয়া প্রভাব কমিয়ে চীন ও তুরস্কের সঙ্গে যৌথ বিনিয়োগে শুরু হয়েছে নবায়নযোগ্য শক্তি প্রকল্প। পানি সম্পদ ব্যবস্থাপনায় ভারতের একতরফা দখলের বিরুদ্ধে জাতিসংঘে ভাষণ দিয়েছেন ইউনূস নিজেই, যা ছিল অভূতপূর্ব। এইসব দেখে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে ভারতের সাথে আপোষ না করেও দেশের স্বার্থ রক্ষা করা যায়। আর সেই আদর্শের প্রতীক হয়ে উঠেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন, যেখানে ভবিষ্যতের যে কোনো নেতা বা রাজনৈতিক দলের জন্য ভারতের সামনে মাথা নত না করার পরীক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই দৃশ্যপটে বাংলাদেশের ইতিহাস বদলে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে উঠে আসছে এক নতুন পরাশক্তি, যার ঘাড় উঁচু, যার নেতৃত্বে আছেন এমন একজন যিনি শোষণের বিরুদ্ধে কেবল কথা বলেন না, বরং শোষণকারীকেই দৌড়ের উপর রাখেন। এক নতুন ইতিহাস ঢাকার পক্ষ থেকে লেখা হচ্ছে উপমহাদেশের নতুন অধ্যায়। যখন তিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়ান কিংবা বিশ্ব অর্থনীতি ফোরামে কথা বলেন, তখন কেবল নিজের প্রতিষ্ঠানের নয়, বাংলাদেশের মুখ হয়ে দাঁড়ান। তার কথায় ধ্বনিত হয় আত্মবিশ্বাস, মর্যাদা। অন্য রাজনীতিকরা যখন বিদেশ সফরে যান তোষামোদ আর দেশ বিক্রির চুক্তির আশায়, তখন ইউনূস যান নীতির প্রশ্নে, জাতির স্বার্থে। চীন, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা বিশ্ব তাকে চেনে, শ্রদ্ধা করে। বাংলাদেশকে এই মানুষটি এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে জাতীয়তা আর আন্তর্জাতিকতার মাঝে কোনো ফারাক থাকে না। ধরুন বাংলাদেশে এক নতুন কাঠামো তৈরি হয়েছে, সরকার আছে, সংসদ আছে, দলীয় রাজনীতি চলছেই, কিন্তু তার ওপরে আছেন একজন নীতি নির্দেশক। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন, তিনি দেশের অন্তর্জগৎ, জাতির বিবেক। এই কাঠামোতে ইউনূস থাকবেন সেই জায়গায় যেখানে তিনি সংবিধান রক্ষা করবেন, কিন্তু প্রশাসনের প্রতিদিনের ঝগড়ায় জড়াবেন না। তার দৃষ্টি থাকবে সুদূরে, পরবর্তী শতকের জন্য বাংলাদেশের পথ নকশা তৈরিতে। এই ধারণাটি এখন আর শুধু কল্পনায় নয়, বরং বুদ্ধিজীবী মহলে এটি একটি কার্যকর কাঠামো হিসেবে আলোচিত। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা যেতে পারে ন্যায়নৈতিক অভিভাবকতন্ত্র, যেখানে সরকার বদলাতে পারে কিন্তু জাতির দিশার দায়িত্ব থাকে একজন নিরপেক্ষ, জ্ঞানী, দূরদর্শী নেতার হাতে। ইউনূস যদি সেই ভূমিকায় আসেন, তবে তার অবস্থান হবে রাষ্ট্রের ওপরে নয়, হৃদয়ের ভেতরে। তিনি হবেন এক ধরনের জাতীয় কম্পাস, রাজনীতির মধ্যে নৈতিকতা ফিরিয়ে আনবেন, রাষ্ট্র পরিচালনায় আদর্শের ঘাটতি পূরণ করবেন। ইরানে যেমন খামেনি সরকার পরিচালনা করেন না, তবু সিদ্ধান্তে তার ছায়া থাকে, তেমনি বাংলাদেশে ইউনূস হবেন সেই ছায়া, যিনি সরকারের সঙ্গে সহ অবস্থানে থেকেও থাকবেন এক ধাপ ওপরে। তার একটি শব্দেই দিক পাল্টে যেতে পারে রাষ্ট্রীয় নীতির, তার একটি বক্তৃতায় বদলে যেতে পারে জনগণের মনোভাব। এ যেন এক জাতীয় বিবেকের ঘড়ি, যার কাটার সময় মেপে নেওয়া হবে নৈতিকতা দিয়ে, গণতন্ত্রের মানদণ্ড দিয়ে। এবং ইউনূস হবেন সেই ঘড়ির কণ্ঠস্বর, যার শব্দ শোনা যাবে না, কিন্তু অনুভব করা যাবে সারা জাতির হৃদস্পন্দনে। 2024 সালের পর তরুণদের মধ্যে রাজনৈতিক দলের উপর আস্থার হার কমেছে 68%। তারা চায় এমন একজন নেতা যিনি আদর্শবান, বিশ্ব দর্শন সম্পন্ন এবং ভবিষ্যতের রূপরেখা দিতে সক্ষম। ক্যাম্পাসে ক্যাম্পাসে নতুন আলোচনার জন্ম হয়েছে, নেতা নয় অভিভাবক চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে #ইউনুস4ফিউচার নামের হ্যাশট্যাগ জনপ্রিয় হয়েছে। 5 আগস্টের বিপ্লবের সাথে সংশ্লিষ্ট তরুণদের বড় অংশ মনে করে প্রফেসর ইউনূসই সেই পার্থক্য তৈরি করতে পারেন, যেটা নতুন ভাবনা দেখতে চায় 55 বছরের পুরনো ঘুণে ধরা সিস্টেমকে ঢেলে সাজানো। কারণ তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শন। ভিডিওটা শেষ হয়ে গেছে। আমের মুকুলের ঘ্রাণ বাতাসে ভাসছে, আকাশে ভাসছে এক টুকরো মেঘ, যেন ক্যানভাসে তুলির শেষ টান। আরিফ ছাদের কিনারায় দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমাদের একজন দরকার যিনি ভারতের সামনে কথা বলবেন, বিশ্বে বাংলাদেশের মুখ খুলবেন। তার মনে হয় প্রফেসর ইউনূস হাঁটছেন, হাতে অস্ত্র নেই, নেই ব্যালট, কিন্তু কণ্ঠে ভবিষ্যৎ। এ যেন খামেনিরই আরেক ছায়া, কিন্তু বাঙালি সংস্করণে। আর সেই সময় হয়তো খুব দূরে নয়, যখন প্রফেসর ইউনূস হবেন বাংলাদেশের একমাত্র নৈতিক অভিভাবক। আকাশের শেষ রোদ এসে আরিফের মুখে পড়ে। সে চোখ বন্ধ করে বলে, আমরা শুধু স্বাধীনতা চাই না, আমরা মর্যাদা চাই। আর সে পথ দেখাতে পারে একজনই, প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাইরে আজানের শব্দ নেই, তবু বাতাসে এক পবিত্রতা। কারণ কোনো কোনো আলোর উৎস শব্দহীন, শুধু তাপ থাকে, দিক নির্দেশনা থাকে, আর থাকে এক নতুন ইতিহাস লেখার ডাক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, হয়তো একটা সময় আসবে যখন ইতিহাস লিখবে এই সময়টাতেই বাংলাদেশ তার খামেনিকে খুঁজে পেয়েছিল।